মায়ের ইচ্ছে গোয়ালনন্দ ঘাট দেখবে। তাজমহল, মথুরা, বৃন্দাবন, গয়াকাশী নয়, গোয়ালনন্দ ঘাট। কি আছে ওখানে ছাইছাতা কে জানে। দশাশ্বমেধ ঘাট বললেও নয় কথা ছিল, বারাণসী বললেও নিয়ে যাওয়া সোজা, কিন্তু গোয়ালনন্দ ঘাট তো বাংলাদেশে, সেখানে যাওয়াও ছকুমারি, পাসপোর্টে ভিসার হ্যাপা। অনেক বোঝানোর পরও মা বুঝল না। কাশ্মীর নিয়ে যেতে চাইলাম, যাবে না। আন্দামান যাবার ইচ্ছে নেই, জগন্নাথ মন্দিরও সেও দেখতে যাবে না। মায়াপুরের নতুন ইস্কন মন্দির দেখতে পারত। এসব কোনো কিছু ওনার পছন্দ নয়। তার এক বায়না, গেলে গোয়ালনন্দই, নইলে কোথাও নয়। ওনার যা বয়স, কোথাও নিয়ে যাওয়া রিস্ক। তার উপর হার্টের রোগ, শ্বাসকষ্ট, হাঁটু ব্যথা। অগত্যা অনেক কাঠ খড় পুড়িয়ে শ্যামলী বাসে ঢাকা। ওমা, ঢাকা এসে আর এক বায়না, সে মৈতপাড়া যাবে। কাওয়া মরা স্নান যেখানে হয় ওখানে যাবে, তুইতাল যাবে। কাওয়া মরা স্নান পাওয়া গেল। অনেক কষ্টে মরা ইছামতির তীরে তুইতালে গোবিন্দ চাঁদের আখড়া পাওয়া গেল, কিন্তু মৈতপাড়া পাওয়া গেল না। মাকে নাকি ফরিদপুরের ঝাইকান্দা চর থেকে ধরে এনে মাত্র 7 বছর বয়সে ওই গ্রামে বিয়ে দেওয়া হয়। সে এখন এই বয়সে শ্বশুর বাড়ি দেখবে, স্বামীর ভিটে, শ্বশুর বাড়ির ভিটে সে দেখবেই। ঢাকা আরিচা হাইওয়ে ধরে আমরা যখন উথালি বাজারে এলাম, মা খেপে লাল, রেগে চিৎকার করে বলল, কই যাস এলা, আগে নাম আমারে। অবাক হয়ে বিস্ময়ে বললাম, নামবো মানে? ঘাট দেখতে যাবে না? মা আরো রেগে উঠল, চোখ পাকিয়ে বলল, আমরা তো গরুর গাড়িতে নইলে হাইটা গেছি, সেই পথ ঘাট খাল বিল গেল কই? মায়ের কথায় হেসে বাঁচি না। বললাম, দিনকাল পাল্টেছে মা, বাংলাদেশ সরকার রাস্তাঘাটের অনেক উন্নতি করেছে, দেশটা আর আগের মতো নয়, তুমি চুপ করে বসো। মা চুপ করে গেল। সম্ভবত তার ছোটবেলার স্মৃতি খুঁজছিল। পুরানো কিছুই নেই বলে সে ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছিল। মিলছিল না তার কোনো কিছুই, অচেনা লাগছিল নতুন পরিবেশ। অবশেষে আসা গেল গোয়ালনন্দ ঘাটে। নেমে মা একগাল হাসি দিল, চোখ মুছে বলল, ওই তো পদ্মা, রাক্ষসী পদ্মা, দেখ শিখা, রাক্ষসী পদ্মা। চারিদিক দেখে মনে হলো না এখানে কিছু আছে। আর 10টা ঘাট যেমন হয় তেমনই। বড় বড় বাস যাত্রী নামিয়ে স্টিমারে তুলছে, সেটাই অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উপভোগ করছে। মা সব কিছু দেখে হতাশ হয়ে ঠোঁট উল্টে বলল, নাই, কিচ্ছু নাই, সেই ঘাট নাই, সেই মানুষজন নাই, গয়নার নৌকো তো একটাও দেখি না রে শিখা, গেল কই সব? বাবুরি চুলালা মাঝিরা। বুঝলাম মা তার কিশোরী বেলার সময়টাকে খুঁজছে, তার দেখা তখনকার সময়ের নায়ক মাঝিদের খুঁজছে। সেই গাছপালা, নদীর বাঁক, ইলিশ ধরা জেলে, দূরের ছোট ছোট নৌকার দুলুনি এসব খুঁজছে। হঠাৎ মা বলল, শিখা চল তোরে নদীর পার ধরে একটু হাইটা যাই, একটা নিম গাছ আসছিল না এখানে, সেটা আছে কিনা দেখ আসি। কি কাণ্ড, একটা ঘাট, একটা নিম গাছ দেখার জন্য ভারত থেকে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে আসা, এই না হলো আবেগ, এই না হলে বাঙালি। আমার হাসি পেয়ে গেল। হেসে বললাম, এতদিন পর সেই গাছ এখন আছে নাকি? মা কোনো কথাই শুনল না। আমরা হাঁটতে হাঁটতে উত্তরে অনেকটা পথ এসেছি নদীর পার ধরে। এইটুকু পথ আসতে না আসতে অন্তত 3 জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়েছে মা। ইনহেলার নিতে হয়েছে। একটা জায়গায় এসেই মা চিৎকার করে উঠল, উচ্ছ্বাসে বলল, এই তো সেই জায়গা। ভালো করে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট খাল মতো বেরিয়ে গেছে পদ্মা থেকে পূর্ব দিকে। না, কোনো নিম গাছ টাছ নেই, ছোট মতো কয়েকটি বাবলা গাছ আছে নিজেদের মতো দাঁড়িয়ে। হঠাৎ মা বসে পড়ল পাছড়ি, তাকিয়ে রইল পদ্মার দিকে অপলক। অনেকক্ষণ পর দেখি মায়ের দুগাল বেয়ে টপ টপ করে জল পড়ছে তার বুকে সাদা কাপড়ে। আমি কাছে গিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে বললাম, কি হলো, কাঁদছো কেন মা? এখানে বুঝি কাঁদতে এসেছ? মা অনেকক্ষণ চুপ করে রইল। শেষে আমার মাথায় হাত বুলিয়ে বলল, জানোস তোর এক দাদা এসেছিল, এইখানে তারে রাইখা গেছিলাম। আমার যে এক দাদা ছিল
তা একাধিকবার শুনেছি মায়ের মুখে। সে নাকি অল্প বয়সে মারা গেছিল, কিন্তু এখানে এই ঘাটে মারা গেছিল সেটা জানতাম না। মা কি তাহলে এই কারণে এখানে এসেছে, যেখানে তার ছেলের দেহ ফেলে গেছিল সেই জায়গাটাই দেখতে এসেছে? সে আবার বেঁচে ফিরবে সেই আশাতে এসেছে। আশ্চর্য হলাম। এতক্ষণ পর বোঝা গেল মায়ের বাংলাদেশ আসার কারণ, তার জন্মভূমিতে আসার কারণ। মায়ের মুখে তোর দাদা শব্দটা শুনে কেমন শিহরণ জাগছে শরীরে। এখানে আশেপাশে কোথাও আমার দাদা রয়েছে। আমার দাদা, কোনোদিন যাকে চোখে দেখিনি তার জন্য মনটা কেমন হু হু করে উঠছে বারবার। এই প্রথম তার উপস্থিতি যেন অনুভব করছি অল্প অল্প। মনে হচ্ছে একবার যদি সামনে পেতাম, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতাম, কেমন আছিস দাদা, কেমন আছিস? এই দেখ, আমরা তোকে দেখতে এসেছি, তোকে নিতে এসেছি। ভালো করে দেখ, মা এসেছে, সেই ভারত থেকে এসেছে। মা আবার বলতে শুরু করেছে, আরে দেখতে এইখানে আইসি রে, আমার পোলা, আমার সমর। মায়ের চোখ অনেক দূরে চলে গেছে। ওই যে বোঝা স্টিমারটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে মিলিয়ে যাচ্ছে যেখানে, ঠিক সেখানে। কেমন ছিল দেখতে? খুব সুন্দর বুঝি? কি হয়েছিল তার? আবার জিজ্ঞেস করলাম মাকে। মায়ের আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে বোধহয়। বেশি কথা বলে এরকম প্রায়শই হয়। আমি সতর্ক হয়ে গেলাম, বললাম, ঠিক আছে, পরে শুনবো, চলো আগে ঢাকা যাই। মাকে থামানো গেল না। খানিকটা দম নিয়ে আবার বলল, পথে পাক সেনারা তোর বাবারে গুলি কইরা মারল, তুই তখন পেটে। সমরে কুলে করিয়া এখানে পলাইছিলাম পাটির জমিতে সারাদিন। পোলাটার গায়ে কি জ্বর, কি জ্বর। একটু থেমে চোখ মুছে আবার মা বলল, জানুস, সমর হাঁটতে চলতে পারত না, কথা কইতে পারত না, লালা চড়ত খালি মুখ দিয়া। এখানে আয়সা বুকের ধন আমার মইরা গেল, বাঁচাইতে পারলাম না, বুকের মধ্যে পোলাটা আমার মইরা গেল রে। বলেই আবার হাও হাও করে কাঁদতে লাগলো। আগে যদি জানতাম মা এখানে এসে এত কষ্ট পাবে, তাহলে আনতামই না। হঠাৎ মা তার হ্যান্ডব্যাগ থেকে হাতে তৈরি একটি ছোট্ট মাটির পুতুল বের করে বলল, যা, আসল ভিজা একটু জল আন, পরে একটু স্নান করাই, যা যা, তাড়াতাড়ি যা। পুতুলটির দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে অজান্তেই টপ টপ করে জল পড়তে লাগলো। ওর যে দুটো হাত নেই। মা ওই পুতুল কোথায় পেল, কবে বানালো? মা আবার বলল, যা, আসল ভিজা একটু জল আন, তাড়াতাড়ি যা। এখান থেকে পদ্মার জল অনেকটা দূরে। ধীরে ধীরে নেমে এলাম ঢালু বেয়ে। পদ্মা যেখানে নিঃশব্দে বয়ে চলেছে, মাথায় সারা শরীরে জল ছিটিয়ে ভালো করে আঁচল ভিজিয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি পুতুল বুকে মা ঘাসের উপর শুয়ে পড়েছে। পরিমণি দৌড়ে কাছে গিয়ে চিৎকার করে বললাম, এই দেখো, আঁচল ভিজিয়ে জল এনেছি, দাদার জন্য জল এনেছি, দেখো, উঠে বসো, জল এনেছি মা। অনেকবার ডাকলাম, বারবার বললাম, এই দেখো, আঁচল ভিজিয়ে জল এনেছি, উঠে বসো মা, দাদাকে স্নান করাবে না, জল খাওয়াবে না, ওঠো। মায়ের মনে হয় ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে। ঘুমিয়ে গেছে ছেলে কোলে, চিরদিনের জন্য, অনন্তকালের জন্য। শেষ হলো আজকের গল্প গোয়ালনন্দের ঘাট, কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান ও গল্পের পাতা থেকে।